জাগিয়ে তোলা, মানুষকে ইনভলভ করে ফেলা, সরকারের সাথে সরকারকে এটার গুরুত্ব বোঝানো। বাংলাদেশের সরকারগুলোকে কোনো বিষয়ের গুরুত্ব বোঝানো তো খুব কষ্টের কাজ। মনজুরুল কিবরিয়া ভাই যে গুরুত্বটা বুঝিয়ে সরকারের সাথে মিলে এই হালদাটাকে একটা হেরিটেজ সাইট ঘোষণা করাতে পেরেছেন, এটা তো একটা বিশাল বড় ব্যাপার। এবং সত্যিকার অর্থে হালদা আমাদের একটা হেরিটেজ সাইট। সেই একইভাবে আমাদের সকল বড় বড় নদী আমাদের হেরিটেজ সাইট, কিন্তু কোনোটাতেই আমরা মনোনিবেশ করে কাজ করিনি বা সুরক্ষায় কাজ করিনি, বরং আমরা এটার দুর্দশা দেখতেই অভ্যস্ত হয়ে গেছি। আমি মুকিত মজুমদার ভাইয়ের সম্পর্কে দু একটা কথা বলি। আমার মনে হয় যে ওনার যে কাজটা সেটাও খুব ফোকাসড। উনি বন্যপ্রাণী, প্রকৃতি, পরিবেশ এগুলোর বিভিন্ন বিষয় চুম্বকভাবে তুলে এনে মানুষের মধ্যে একটা সচেতনতা সৃষ্টি করেন। এই প্রয়াসটা যদি আরো মাল্টিপ্লাই করে তাহলে আমাদের অনেক বেশি উপকার হবে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আজকে যখন আমরা আজকের বাংলাদেশে যখন দাঁড়িয়ে আছি, তখন এই ধরেন গত 10 দিনেই বা 10-15 দিনেই এমন খবর পেলাম যে কুকুরকে বিষ দিয়ে মেরে ফেলা হয়েছে, বিড়ালকে বিষ দিয়ে মেরে ফেলা হচ্ছে। তার পাশে আবার এরকম খবরও পেলাম যে একটা হাউজিং এস্টেটে ওই এলাকাবাসী ছোট ছোট কম্বলের মতন বিছানা বানিয়ে স্ট্রিট ডগদের জন্য আশ্রয়ের তৈরি করছে। এই সচেতনতাগুলো, এই কম্প্যাশনগুলো আরো বেশি আমাদের প্রচারিত হওয়া দরকার। আমরা যখন পরিবেশের কথা বলি, প্রকৃতির কথা বলি, বন্যপ্রাণীর কথা বলি, এটা মনে হয় যে একটা সাইড লাইনে রেখে দেওয়ার বিষয়। আগে মেগা প্রকল্প নিয়ে কথা বলবো, আগে বড় বড় ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলবো, তারপরে এতটুকুর একটা সবুজের কথা বলবো বা একটা বন্যপ্রাণীর কথা বলবো বা আমাদের আশেপাশের কুকুর আর বেড়ালের কথা বলবো। প্রকৃতি ও জীবনের কাজটা আসলে ওই ধারণার থেকে আমাদেরকে সরিয়ে এনেছে। একটা কাছিম পৃথিবী থেকে চলে গেলে কি হয়, এটা নিয়ে কেউ হয়তো খুব গভীরভাবে ভাবে না, কিন্তু এটাকে যে আর ফিরিয়ে আনা যায় না। যে জিনিস আমরা হারাবো এটাকে যে আর আমরা ফিরিয়ে আনতে পারবো না, এবং প্রতিটা জিনিসই যে কোনো না কোনো উদ্দেশ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, এই কথাটা তখন আমরা ভুলে যাই। তো বাবু ভাইয়ের উনি কিন্তু খুব পারসিস্টেন্টলি কাজগুলো করে যাচ্ছেন, এবং ওনার অনুষ্ঠান দেখে অনেক কিছু সম্পর্কে ধারণা নাই সেগুলো সম্পর্কেও আমরা জানতে পেরেছি। ওনার অনুষ্ঠানের একটা জিনিস আমার ভালো লাগে, যিনি নেগেটিভলি জিনিসটাকে তুলে ধরেন না, কিন্তু সবসময় যে জিনিসটা তুলে ধরেন পজিটিভলি তুলে ধরার চেষ্টা করেন, এবং এইটাও মানুষকে আকৃষ্ট করার একটা উপায়। বাট এটা অ্যাজ আই সেড, এটা আরও মাল্টিপ্লাই করার আমাদের সুযোগ আছে, বিশেষ করে আজকের যে বাস্তবতায় আমরা দাঁড়িয়ে আছি। তো আমার আন্তরিক ধন্যবাদ হচ্ছে প্রকৃতি ও জীবন চ্যানেল আইকে, যারা এই পরিবেশ যোদ্ধাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদের কাজের স্বীকৃতি দেন। অনেক শুভকামনা রইল মনজুরুল কিবরিয়া ভাইয়ের সাথে। তিনি যেমন হালদাকে একটা জাতীয় বিষয় করে তুলেছেন, আশা করি তার যে অভিজ্ঞতা, তার যে সদিচ্ছা, এটা অন্যান্য নদী কর্মীদের সাথে সংযুক্ত হবে এবং বাংলাদেশের অন্যান্য নদীও, ধ্বংসের প্রান্তে যেই নদীগুলো দাঁড়িয়ে আছে, তারাও তার কর্মনিষ্ঠার দ্বারা উপকৃত হবে। যেহেতু আমি এক পরিবেশ আইনবিদ হিসাবেই পরিচিত, আমার কাছে অনেক সময় সারাক্ষণই কমপ্লেন আসতে থাকে। এমন অনেক কমপ্লেন আসে যেগুলো আসলে আমি আগে কাজ করেছি, কিন্তু এখন আমার ফর্মাল জায়গা থেকে ওই কাজগুলো আমার দায়িত্বের ভিতর পড়ে না। যেমন ধরেন বালু উত্তোলন, পাথর উত্তোলন, দেখা যায় সারাদিনে 10টা কমপ্লেন খালি এটা নিয়ে চলে আসতেছে, এটার ব্যাপারে একটা কিছু করে। তো আমার মনে হয় যে যেহেতু আমি এখন পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বেও আছি, পরিবেশ, বন ও জলবায়ুর দায়িত্বেও আছি, আমাদের মনে হয় একসাথে কিছু কাজ করার একটা সুযোগ আছে। 53 বছরের সমস্যা আপনি 1 বছরে সমাধান করতে পারবেন, কিন্তু সমাধানের প্রক্রিয়াটাও যদি আমরা শুরু করে দিয়ে যেতে পারি, যদি জনগণকে বুঝাতে পারি যে কেন এই সমাধানগুলো দরকার এবং এই সমাধানগুলো সম্ভব, তাহলে আমার মনে হয় একটা কাজ হবে। তো বাবু ভাইকেও বলছি এবং মনজুরুল কিবরিয়া ভাইকেও বলছি, অন্য অনেক পরিচিত পরিবেশ কর্মীকে দেখতে পাচ্ছি এখানে, তাদেরকেও বলছি
যে আমরা কতগুলো প্রায়োরিটি সেট করে চলেন একসাথে কাজের প্রক্রিয়াটা শুরু করি। যে কয়দিন আমি এই দায়িত্বে আছি সে কয়দিন আমাদের বন অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, পরিবেশ মন্ত্রণালয়, পানি সম্পদ যে মন্ত্রণালয় এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, এগুলো যেন আপনাদের প্রতিষ্ঠানেই পরিণত হতে পারে। সরকার যেন আলাদা একটা সত্তা হয়ে না যায়, জনগণ বিচ্ছিন্ন, সেটা নিশ্চিত করার আমি সর্বোচ্চ চেষ্টা করব। আমি যে কোনো উন্নয়ন প্রকল্পে বলে দিয়েছি যে গণশুনানি না করে, জনমত যাচাই না করে আমার টেবিলে আনবেন না। আর জনমত যাচাইও যেন সত্যিকার অর্থেই জনমত যাচাই হয়। আমার চেনা বলে, এক বাংলার একটা কথা আছে যে তোমাদের দেশে বড় বড় লোক কারা, বলে আমি আর আমার মামারা। ওরকম যেন হয়ে না যায়। সত্যিকার অর্থে যারা বিরোধিতা করতে পারেন, যারা মানে ক্রিটিক্যালি জিনিসটাকে দেখতে পারেন, প্রত্যেকের মতামত যেন প্রতিফলিত হয় সেটা নিশ্চিত করব। আমরা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি। ঢাকার 21টা খালকে সংযুক্ত করে একটা ব্লু নেটওয়ার্ক, এখানে এজাজ আছে, মনির আছে, সবাইকে দেখতে পাচ্ছি। আমরা যেন এই খাল, আলমগীরকেও দেখতে পাচ্ছি, এই খালগুলোকে চিহ্নিত করে অবৈধ দখলমুক্ত করার কাজটা শুরু করে দিতে পারি, দূষণমুক্ত করার প্রক্রিয়া শুরু করতে পারি, কারণ দূষণমুক্ত করা একদিনের বিষয় না। এবং পারে আমরা নতুন কোনো ব্যয় সাশ্রয়ী কাজ করতে পারি কিনা সেটা ভাববো। সেখানে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয় একসাথে কাজ করছে। বাংলাদেশের নদীগুলোকে দূষণমুক্ত করা, দখলমুক্ত করা একটা প্রচেষ্টা থেকে 64টা জেলা প্রশাসক, 64 জন জেলা প্রশাসককে বলা হয়েছিল তারা যেন তাদের এলাকার অন্তত একটা করে নদী আমাদেরকে চিহ্নিত করে দেন এবং একটা করে ব্যয় সাশ্রয়ী কর্মপরিকল্পনা দেন ওই নদীগুলোকে দখল দূষণমুক্ত করতে। তো সেই প্রক্রিয়া শুরু করব। আপনাদের সকলের সহযোগিতা লাগবে। ঢাকা শহরের যে 7টি নদী আছে, এটার মধ্যে কোনটাকে যে দূষণমুক্ত করার কাজটা সহজ হবে আমার মাথায় কোনোভাবেই খেলে না। যে নদীর কথাই বলি ওইটারই নাকি তলদেশে 3 মিটারের পলিথিনের ব্যাগ আছে। তো এই 3 মিটারের পলিথিনের ব্যাগ, 3 হচ্ছে সর্বনিম্ন, এগুলো তুলে আমি রাখবো কোথায়, এগুলোর কি ব্যবস্থা হবে সেটা তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আর নদীগুলো এতই দূষিত যে এগুলোর থেকে মানুষকে খাবার মানে শোধন করেও খাওয়ার পানি দেওয়া যাচ্ছে না, যার জন্য এখন মেঘনা যাচ্ছি, পদ্মা যাচ্ছি। তো 53 বছর যাবত আমরা কেবল দূষণই করেছি, এখন আমাদেরকে দূষণ মুক্ত করার কাজটা শুরু করতে হবে। এই প্রেক্ষিতে একটু থেমে বলতেই হয় যে আমি খুবই খুশি হয়েছি আজকে এসে দেখে যে আজকের এই অনুষ্ঠানটা একবার ব্যবহার্য প্লাস্টিক মুক্ত। এমনকি এই ফ্রেমটাও করা হয়েছে, এখানেও কোনো প্লাস্টিক নেই। আমি বাবু ভাইকে জিজ্ঞেস করলাম যে এই যেটাতে চিরা দিলেন, চামচ দিলেন, এইটাতে আপনার কত খরচ পড়েছে আর প্লাস্টিকে দিলে কত খরচ পড়েছে। আসলে তারতম্য খুব একটা বেশি হয় না। আর ব্যবহার যখন আমরা বাড়িয়ে দেব তখন দাম কিন্তু সত্যিকার অর্থে কমে আসবে। ঢাকা শহরের নদীর প্রসঙ্গে একটু বলি, এটাও একটা বড় চ্যালেঞ্জিং কাজ। এখনো পর্যন্ত নদীগুলোর দূষণকারীর সম্পূর্ণ তালিকা প্রস্তুত নেই, তাহলে আমাদেরকে দায়িত্ব নিয়ে তালিকা প্রস্তুত করতে হচ্ছে। 53 বছর পার হয়ে গেছে, ঢাকা শহরের সিওয়েজ সিস্টেম গড়ে ওঠেনি। এখন ওই পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার ব্যয় সাশ্রয়ী দ্রুত কোনো পন্থা আছে কিনা সেটা বুঝবার চেষ্টা করছি। কারণ ঢাকা ওয়াসা তো 53 বছরও যেটা করেনি, আমরা সেটা এখন 1 বছরে হয়ে যাবে এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই। তবে আমরা রোহিঙ্গা এলাকাতে এনজিওরা কম খরচে কিছু সিওয়েজ প্ল্যান্ট করছে মধ্যবর্তী ব্যবস্থা হিসাবে, সেখান থেকে বুঝবার চেষ্টা করছি সেটা করা যায় কিনা। প্রতিদিনই পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান চলছে। একটি মেছো বাঘ, ওটাকে মেরে ঝুলিয়ে রেখে কিছু বিকৃত স্লোগান তার পিছিয়ে দেওয়া হয়েছিল এবং এটা আমাদেরকে জানানো মাত্র আমরা সিসিএম মহোদয়কে বলেছি এবং ওসি সহায়তা নিয়ে আমরা ওই মেছো বাঘটিকে যে মেরেছে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এই গ্রেফতারটা সমাজে একটা বার্তা দেওয়ার জন্য যে বন্য প্রাণীকে মেরে তুমি মনে করো তুমি পার পেয়ে যাবা, এটা সহজ না। আর আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটা তাদের কাছে মানুষ খুন,
এইগুলো যত গুরুত্ব পায়, নদী খুন, বন্যপ্রাণী খুন এগুলো অত গুরুত্ব পায় না। আজকে এখানে আসতে আসতে আরেকটা অপরাধের খবর পেলাম, সেটা সিসিএফ মহোদয়কে বলেছি, যেহেতু এখন অপরাধী ধরার প্রক্রিয়ায় আছে সেটা এখন ফাঁস করছি না। ফলে আপনাদের কাছে যখন যে ইনফরমেশনটা আসে আমাকে এটি যদি জানিয়ে দেন, আমরা অন্তত চেষ্টাটুকুন তো করতে পারি। আমরা আমাদের মন্ত্রণালয়ে এবং অধিদপ্তরগুলোতে জনগণের যত অভিযোগ আছে সেগুলোকে কম্পিউটার এন্ট্রি দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাকে বলছি সমাধানের ব্যবস্থা গ্রহণ করতে। সব ক্ষেত্রে সমাধান করা যাচ্ছে না, কিন্তু আমরা 3 মাস 6 মাস পরে বুঝবার চেষ্টা করব যে কোন কোন ক্ষেত্রে বা কোন কোন এলাকা থেকে অভিযোগগুলো বেশি আসে, এবং আমাদের সরকার হিসাবে প্রতিকার দেওয়ার যে সিস্টেম সেটা আসলে কতটা তৎপর। আমি আমার এতটুকু এই 4 মাসের অভিজ্ঞতায় বলতে পারি, আমরা ভাবি সরকারকে একটা চিঠি লিখেছি, আপনি জেনে রাখেন ওই চিঠি যতক্ষণ পর্যন্ত আপনি পার্সু না করবেন ততক্ষণ পর্যন্ত নজরে আসে না। তো নজরে যেন আসে, জনগণের প্রাসঙ্গিক চিঠির যেন সরকার উত্তর দেয়, সরকারের সাথে জনগণের যেন একটা চিঠি লেখালেখির সম্পর্ক থাকে। অভিযোগ পেয়ে ডেস্কে রেখে দিলাম, এটা যেন না হয়। ব্যুরোক্রেটিক একটা ফর্মুলায় ফেলে দিলাম, এটা যেন না হয়, সেই চেষ্টাটা করে যাচ্ছি। তো আপনারা আপনাদের কাছে যা তথ্য আছে, যদি কোনো ধারণা থাকে যে স্বল্প সময়ের মধ্যে এই কাজগুলো আরও দ্রুততার সাথে করা সম্ভব, আমাকে জানাবে। চেষ্টা করব আপনাদের সকলকে সাথে নিয়ে পরিবেশের কাজটা অন্তত একটা গতি আনতে, একটা প্রক্রিয়া শুরু করে দিয়ে যাবে। আপনারা আগেও আমাকে অনেক সমর্থন করেছেন আমার কাজে, আশা করি সেই সমর্থন অব্যাহত থাকবে। ইটস আ ভেরি চ্যালেঞ্জিং জব, কিন্তু যত বেশি চ্যালেঞ্জিং একটুখানি অর্জন হলেই তত বেশি কিন্তু আনন্দ হয়। তো মানুষের যে অনেক প্রত্যাশা আমরা পূরণ করতে পারি, একসাথে মিলে পূরণ করতে পারি, এখানে যত ব্যক্তিগত কোনো স্বার্থ চলে না আসে, ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব আমরা প্রাধান্য না দিই, পরিবেশকে যেন আমরা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে রেখে জাতীয় স্বার্থ হিসেবে নিয়ে কাজ করতে পারি, সেজন্য আপনাদের সকলের সহযোগিতা চাইছি। আবারও ধন্যবাদ প্রকৃতি ও জীবন চ্যানেল আইকে এবং মঞ্জুরি কিবরিয়া ভাইকে, তার পরিবারকে অনেক শুভকামনা। তিনি যেভাবে এগিয়ে যাচ্ছেন, আশা করি আগামী আরও 20-30 বছর এভাবে এগিয়ে গেলে সব নামের সাথেই আমরা এমন করে একজন নদী কর্মীকে পেয়ে যাব। সকলকে অনেক ধন্যবাদ।